বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় এবং সাধারণ ঘূর্ণিঝড়ের সংখ্যা কমছে কমছে নিম্নচাপের সংখ্যাও ৭৫ বছরের উপাত্ত এ তথ্যই বলছে। কিন্তু কেন এমনটা ঘটছে? তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে এর কি কোনো সম্পর্ক আছে? বিশ্বের অন্যান্য অঞ্চলের সাগরের অবস্থাটা কেমন? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের প্রতিবেদনে। ১৯৪৮ সাল থেকে ২০২৩ সালে এই ৭৫ বছরে বঙ্গোপসাগরে ১৫১টা প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। আপনি কি জানেন যে বাংলাদেশে কোন সময়ে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয়? নভেম্বর মাসে। এই যে ১৫১টা প্রবল ঘূর্ণিঝড়ের কথা বললাম, এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ নভেম্বর মাসে। এরপরে আছে মে মাস, সেখানে হয়েছে ৩০টির মতো ঘূর্ণিঝড়। ১৯৪৮ সাল থেকে ৬২ সাল পর্যন্ত সময়ে ঘূর্ণিঝড় হয়েছে ২০টি। সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয়েছে ১৯৬৩ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত। এরপরে রয়েছে ১৯৭৮ থেকে ১৯৯২ সাল। এই সময় উৎপত্তি হওয়া প্রবল ঘূর্ণিঝড়ের সংখ্যা ছিল ৩০। ১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ে ২২টি। এরপর ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সময় হয়েছে ২৪টি প্রবল ঘূর্ণিঝড়। আমাদের সাধারণ ধারণা হচ্ছে যে বঙ্গোপসাগরে হয়তো ঝড় বেড়ে যাচ্ছে, নিম্নচাপ বেড়ে যাচ্ছে ইত্যাদি, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক তিনি ৭৫ বছরে এই যে ঘূর্ণিঝড়ের প্রবণতা, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবণতা, সেটি দেখেছেন। তাঁর কাছ থেকে শুনি সংখ্যাটার আসলে এই যে তারতম্য কেন ঘটছে, এর কারণগুলো কি। বাংলাদেশে দুটি সিজনে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে। একটি হলো প্রি মনসুন অর্থাৎ মার্চ, এপ্রিল এবং মে মাসে, এবং দ্বিতীয়টি হচ্ছে পোস্ট মনসুন অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে যখন ল্যান্ডফল তৈরি হয়, ল্যান্ডফলের সময় দেখা যাচ্ছে যে এদের তাপমাত্রা সাধারণত ৭৫% লুজ করে। আবার ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে ল্যান্ডফলের পর তাদের প্রবণতা, এনার্জি লস করার প্রবণতা ৫০%-এ নেমে এসেছে। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং এবং অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন এবং সি সারফেস টেম্পারেচার অফ বে অফ বেঙ্গলের মধ্যে যুগপৎভাবে বিভিন্ন ফ্যাক্টরের কারণে এই ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা কিছুটা বে অফ বেঙ্গলে কমে গেছে এবং তার টেন্ডেন্সিও কিছুটা কমে গেছে। বিশ্বের একাধিক গবেষণাও কিন্তু বলছে যে বঙ্গোপসাগরে আসলে ঘূর্ণিঝড়ের প্রবণতা দিন দিন কমছে। নাসা সেন্টার ফর ক্লাইমেট সিমুলেশন তাদের এক প্রতিবেদনে বলেছে যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের হওয়ার প্রবণতা এবং নিম্নচাপ হওয়ার প্রবণতা ক্রমশ কমে যাচ্ছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজির ২০২১ সালের যে প্রতিবেদন, সেখানে তারা বলছে যে ২০ বছরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা কমেছে ৮%, কিন্তু আরব সাগরে এই সময়টাতে সংখ্যা বেড়েছে ৫২%। কিন্তু বিজ্ঞানীদের কথা হচ্ছে যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এগুলোর সংখ্যা কমে এলেও এর ইন্টেন্সিটি বা তীব্রতা কিন্তু বেড়ে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? জলবায়ু বিশারদরা কি বলেন? সাইক্লোনের জন্য যে এনার্জি, অর্থাৎ আপনার তাপমাত্রা এবং ময়েশ্চার, সেটা বেশি পাচ্ছে, কারণ এভাপোট্রান্সপিরেশন বেশি হচ্ছে এবং সাইক্লোনের ফলে অনেক বেশি বৃষ্টি হবে, কারণ অ্যাটমসফিয়ার ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি, যেটা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, সেটাও তাপমাত্রার সাথে বাড়ে। তো সেই দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য যে গ্লোবাল ওয়ার্মিং একটা ভূমিকা রাখছে, এবং সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে যে এখন আমরা সুপার সাইক্লোন বা ক্যাটাগরি 6 সাইক্লোনের কথা বলছি, যেটা অনেক দেশেই দেখছি যে অনেক বেশি ডিস্ট্রাকশন নিয়ে আসছে। নিম্নচাপ এবং এর ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের যে ধারাবাহিকতা বা এর যে সংখ্যা কমে যদি আসে, তবে এর একটা প্রভাব খুব স্বাভাবিকভাবেই আবহাওয়া, জলবায়ু বা দেশের অর্থনীতি এবং কৃষিতেও পড়তে বাধ্য। এটা একটা বাস্তবতা এখন বাংলাদেশের, এবং এই বাস্তবতা বিশ্বের অনেক অঞ্চলেই দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমরা সেই বাস্তবতাকে মোকাবেলা করতে কতটা তৈরি আছি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি, এইসবের ফলে বিশ্বের নানা অঞ্চলের দেশ এখন নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। বাংলাদেশকে ওই সমস্যার মোকাবেলা করতে হবে। আমাদের প্রস্তুতি নেওয়ার সময় এখনই।